তানিয়া, আমি তোর থেকে এটা কখনোই এক্সপেক্ট করতে পারছি না যে তুই আমার স্বামীকে নিয়ে এভাবে টানাটানি করবি। আর তাছাড়া তো প্রথম থেকেই তোদের দুজনের উপর আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু তুই আমার খুব ভালো বন্ধু বলে আমি তোকে কিছুই বলতে পারছিলাম না। আমি ভাবছিলাম যে তোকে হয়তো এই কথাগুলো বললে তুই হয়তো আমার কথাগুলো খারাপ ভাববি। দেখ নন্দিনী, যা হবার তো হয়েই গেছে, তাই না? এখন তো আর ওসব বলে কিছু লাভ নেই। আর তাছাড়া এখন আমরা দুইজন দুইজনার সতীন। আগে দুইজন ভালো বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমরা দুজন দুজনার সতীন হয়ে গেছি, তাই তো? তাহলে এখন তো আমরা মিলেমিশে থাকতেও পারি, তাই না? তুই এই কাজটা কিভাবে করতে পারিস? আর এই যে রাহুল, তুমি কিভাবে এই কাজটা করতে পারো বলো তো? আমি কখনোই ভাবতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে আমার বন্ধুর দিকে এভাবে নজর পেতে রয়েছো, আর তাকে বিয়ে করে নিয়ে চলেও আসলে। আমি বাড়িতে থাকা সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে কিভাবে করতে পারো রাহুল? দেখ নন্দিনী, তুই যতই যাই বলিস না কেন, রাহুল তোর স্বামী ছিল ঠিকই, কিন্তু এখন আমারও স্বামী। আর তোকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত তুই ওর বউ আছিস, ঠিক আছে, ঠিক কথা, কিন্তু আমার রাহুলকে একদম উল্টোপাল্টা কথা বলতে পারবি না। সেদিন ঠিক এভাবেই রাহুলকে নিয়ে দুই বান্ধবী তানিয়া ও নন্দিনী টানাটানি করছিল। আসলে তানিয়া আর নন্দিনী তারা ছিল একে অপরের খুবই ভালো বন্ধু, বলতে গেলে তারা দুইজন দুজনার বেস্ট ফ্রেন্ড। স্কুল কলেজ তারা একসঙ্গেই কমপ্লিট করেছে। কলেজে নন্দিনীর সঙ্গে রাহুলের সম্পর্ক ছিল, আর এই কথা তানিয়া খুব ভালো করেই জানতো। আসলে তানিয়াও রাহুলকে মনে মনে অনেকই পছন্দ করত, কিন্তু সে কখনোই রাহুলকে এটা বলতে পারেনি, শুধুমাত্র তার বান্ধবীর জন্য। আর নন্দিনীও তার বান্ধবীকে সন্দেহ করতে পারছিল না, তাই সে চুপচাপ সবকিছু বন্ধু হিসেবে মেনে নিত। একদিন কলেজে, রাহুল তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আমি তো এদিকে রয়েছি, চুপ করে আমার সাথে আমার পাশেই বসো। তোমাকে অত নন্দিনীর কাছে যেতে হবে না, ঠিক আছে? আরে বাবা তানিয়া, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে যদি তুমি এইভাবে ধরে রাখো তাহলে তো নন্দিনী দেখে ফেলবে, আসলে তখনই বুঝতে পেরে যাবে যে আমাদের মধ্যে কিছু সম্পর্ক রয়েছে। চুপ করো তো, তোমাকে অত নন্দিনীর কাছে যেতে হবে না। আর তাছাড়া আমি জানি নন্দিনী আমাদের দুজনকে কখনোই সন্দেহ করবে না। আমি তো ওর ভালো বন্ধু, ও কি করে আমাকে সন্দেহ করতে পারে? তানিয়া আর রাহুল যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে নন্দিনী চলে আসে। কি রে তানিয়া, তুই রাহুলের সঙ্গে এখানে কি করছিস? আমি তোকে কলেজে খুঁজে বেড়াচ্ছি, কত জায়গায় খুঁজে আসলাম জানিস, আর সকলকে জিজ্ঞাসাও করছি তানিয়া আর রাহুল কোথায়, কিন্তু শেষমেশ তোরা এখানে। আচ্ছা রাহুল, তুমি আবার তানিয়ার সঙ্গে কি করছো বলো তো? কি আবার করবে বল, আসলে আমরা দুজন তো তোর কথাই বলছিলাম, আর তুই চলে আসলি। কি জানিস তো, রাহুল তো তোকে ছাড়া থাকতেই পারে না। রাহুল সব সময় আমার কাছে এসে তোর কথাই জিজ্ঞাসা করে, আর আজকেও ব্যাস একই অবস্থা। দেখতে পাচ্ছে না বলে রাহুল একদম অস্থির হয়ে যাচ্ছে রে। কি? আচ্ছা তাই, ঠিক আছে, ওসব কথা বাদ দে, আর এখন চল ক্লাসে চল। রাহুল তুমিও চলো। এভাবেই তারা সেদিন কথাবার্তা বলে ক্লাসে চলে আসে। সেদিন তানিয়া ইচ্ছা করে নন্দিনীর পাশে রাহুলকে বসতে দেয় না, নিজের পাশে রাহুলকে বসতে দেয়। আর এভাবেই দিন কাটছিল। তানিয়া দিনের পর দিন রাহুলকে নিজের দিকে টেনে নিচ্ছিল, কিন্তু নন্দিনী সেটা বুঝেও বুঝতে পারছিল না। এমনই একদিন, তানিয়া তুই এসে গিয়েছিস, খুব ভালো হয়েছে। এই দেখ, রাহুলকেও আমি ডেকে নিয়েছি। আমি ভাবলাম আজকে বাড়িতে কেউ নেই, তাই আজকে আমি তোদের দুজনকে ডেকে নিই, আর তাই আজকে আমরা তিনজন মিলে একসঙ্গে ডিনার করব, ঠিক আছে? তানিয়া তোকে কিন্তু আমার হাতে হাতে একটু সাহায্য করতে হবে, কারণ আজকের ডিনারটা আমিই বানাবো। উফ নন্দিনী, তুই তো জানিস খাবার দাবার বানাতে আমার একদম ভালো লাগে না, তাও তুই আমাকে খাবার দাবার বানাবার জন্য সাহায্য করতে ডাকছিস। সরি রে, আমি তো খাবার দাবার বানানোর জন্য তোর কাছে কোনো রকম সাহায্য করতে পারবো না। আমি রাহুলের সঙ্গে বসে বসে মুভি এনজয় করব। ও আচ্ছা ঠিক আছে, তোকে খাবার বানাতে হবে না, তুই তাহলে যা রাহুলের সঙ্গে বসে বসে মুভি দেখ। এই বলে নন্দিনী রান্নাঘরে চলে আসে, আর অন্যদিকে তানিয়া আর রাহুল দুজনেই রুমের ভিতরে মুভি দেখতে শুরু করে, এবং তারা দুজন একে অপরের সঙ্গে গল্পগুজবও করতে থাকে। সেদিনও নন্দিনী তাদের দুজনের উপর কোনো রকমের সন্দেহ করে না, নিঃসন্দেহে তাদের দুজনকে একা ছেড়ে দিয়েছিল। নন্দিনী মনে মনে ভাবছিল যে আমারই ভুল হচ্ছে, আমি কেন শুধু শুধু ওদের উপর সন্দেহ করতে যাব। আর তাছাড়া রাহুল তো আমাকে খুব পছন্দ করে আর আমাকে ভালোবাসে, তাহলে শুধু শুধু তানিয়ার দিকে কেন ও তাকাবে? আর রাহুলের উপর আমার তো পুরো বিশ্বাস আছে, আমার রাহুল কখনোই এভাবে আমাকে ধোকা দিতে পারে না। নন্দিনী এসব মনে মনে ভাবনা চিন্তা করে তাদের দুজনের জন্য খাবার বানাচ্ছিল। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত্রেবেলা তারা তিনজন মিলে একসঙ্গে ডিনার কমপ্লিট করে ফেলে। আর তারপর রাহুল আর তানিয়া নিজেরা নিজেদের বাড়ির দিকে চলে আসে।
এভাবেই সময় কাটতে থাকে। আর দেখতে দেখতে নন্দিনী আর রাহুলের কথা নন্দিনীদের পরিবার জানতে পেরে যায়। তখন নন্দিনীকে নন্দিনীর বাড়ির লোক রাহুলকে বিয়ে করার কথা বলে, আর নন্দিনীও রাহুলকে এই কথা জানায়। আর এভাবেই দুইজনের পরিবার একে অপরের সঙ্গে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এমনই একদিন রাহুল তানিয়ার সঙ্গে দেখা করে বলে, তানিয়া, আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি কি করতে পারি বলো তো? নন্দিনী বাবা মা তো জেনে গেছিল আমাদের ব্যাপারে, তাই জন্য আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আর আমি যদি বিয়ে না করতাম তাহলে কিন্তু নন্দিনী অনেক রেগে যেত। আর সেটা তো তোমার বান্ধবী, তুমি তো খুব ভালো করেই জানো। ঠিক আছে রাহুল, তুমি ওকে বিয়ে করে নিয়েছো তো ঠিক আছে, আমি আর কিছুই বলবো না তোমাকে। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে কোনোভাবেই ভুলে যেতে পারবো না, কারণ আমিও তো তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। কিন্তু নন্দিনী, এটা কিভাবে সম্ভব? আমি তো নন্দিনীকে বিয়ে করে নিয়েছি, তাহলে তোমাকে আমি কিভাবে বিয়ে করব? রাহুল, আমি ওসব কিছু জানি না। তুমি তো তোমার বাড়িতে থাকো না, তুমি তো কাজের জন্য নন্দিনীকে নিয়ে অন্য শহরে থাকো, তাই না? আর বিয়ের পরেই তো তোমরা ওখানে চলে গেছো। তাহলে আমিও তোমাদের দুজনের সঙ্গে ওই বাড়িতেই থাকবো। আর তা না হলে আমি কিন্তু তোমাদের কখনোই কোনোভাবে ছেড়ে দেব না, বলে দিলাম। আর তোমাদেরকে কখনোই ঠিকভাবে সংসারও করতে দেব না। তানিয়ার এই কথা শুনে তখন রাহুলকে তানিয়া বিয়ে করার জন্য বাধ্য করে। আর তখন রাহুল তানিয়াকে বিয়ে করে নিতে বাধ্য হয়। নন্দিনী আর রাহুলের বিয়ের কিছুদিন পরই রাহুল অন্য শহরে শিফট হয়ে গিয়েছিল, কারণ রাহুলের কাজ ওই শহরেই ছিল। আর কিছুদিন কাটার পরই রাহুল তানিয়াকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। আর সেই দেখে নন্দিনী চমকে ওঠে। এ কি রাহুল, তুমি এসব কি করেছো? এ বাবা, এখন আমাদের হিন্দু মুসলিম বউয়ের একবার হয়ে গেল। হে ঈশ্বর, এখন আমাকে তাহলে এই মুসলিম মেয়েটার সঙ্গে দিন কাটাতে হবে? আমি তো ভাবতেই পারছি না তানিয়া যে তুই আমার রাহুলকে এভাবে কেড়ে নিবি। দেখ নন্দিনী, যা হবার হয়ে গেছে। এখন এবার আমরা দুই বন্ধু একসঙ্গেই থাকবো। আর তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে সমস্যাটা কোথায় বলতো? তাহলে এখন থেকে আমরা এই একই বাড়িতে থাকবো। আর তাছাড়া রাহুলের খুশির জন্য আমরা তো এটুকু করতেই পারি, তাই না? তানিয়ার এই কথা শুনে তখন নন্দিনী আর কোনো কিছুই বলতে পারে না। শুধুমাত্র রাহুলের কারণে তাকে চুপচাপ সবকিছু সহ্য করে নিতে হয়। রাহুল যেহেতু দুজনকেই বিয়ে করেছে, তাই রাহুলের কারণে দুইজনকে একই বাড়িতে একই ছাদের নিচে থাকতে হয়। আর এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এখন তারা দুই বান্ধবী নিজেদের মতো করেই দিন কাটায় এবং এখনো তাদের মধ্যে অনেকই মিল রয়েছে। প্রথম প্রথম মিল না থাকলেও আস্তে আস্তে সময়ের সাথে সাথে তাদের মিল হয়ে গিয়েছে। তানিয়া, চল আজকে আমরা দুজন মিলে একসঙ্গে শপিং করে আসি। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও ভাবছিলাম যে নতুন নতুন বোরখা হিজাব শপিং করব। আর তুই কি কিনবি? সামনেই তো তোদের পুজো আসছে, তোকেও তো নিশ্চয়ই অনেক শপিং করতে হবে, তাই না? হ্যাঁ রে, সেটাই তো। আমিও তো ওই জন্যই শপিং করতে যাচ্ছি। অনলাইন থেকে তো বেশ কিছু কিনেও নিয়েছি, আর এখন অফলাইন থেকেই বাকি রয়েছে। তাই ভাবলাম আজকে তোকে নিয়ে শপিংটা করে আসি। এই বলে নন্দিনী আর তানিয়া দুই বন্ধু মিলে শপিং করতে বেরিয়ে পড়ে এবং তারা অনেক দোকান ঘোরাফেরা করে অনেক কিছুই শপিং করে। নন্দিনী রাহুলের জন্য অনেক কিছু শপিং করে, আর তার সাথে তার দেখা দেখি রাহুলের জন্য রাহুলের পছন্দ মতো তানিয়াও জামা কাপড় শপিং করে নেয়। এই নন্দিনী, এবার চল, আবার না হয় কোনো একদিন আসা হবে। আজকে তো অনেক রাত হয়ে গেল, আর এই পুজোতে শপিং করতে করতে কটা বাজে হুঁশই থাকে না। কিন্তু আমাদের তো এবার বাড়িতে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল, এবার অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতেও ফিরতে হবে। আর ওদিকে তো রাহুল আবার আমাদের জন্য অপেক্ষা করছে, চল তাড়াতাড়ি। এই বলে নন্দিনী আর তানিয়া বাড়িতে ফিরে আসে এবং তারা এভাবেই বন্ধুর মতো দিন কাটাচ্ছে দেখে রাহুলও অনেক খুশি হয় এবং তাদের দুজনেরও কোনো সমস্যা ছিল না। দুই বউকে নিয়ে একসঙ্গে বেশ হাসি খুশির সঙ্গেই দিন কাটাচ্ছিল। আর এখন তারা সকলে মিলেই হাসি খুশির সঙ্গেই দিন কাটায়। শম্পা দেবী, তার স্বামী কৈলাস বাবু এবং এক ছেলে মদন ও বৌমা মালিনী আর তার দুই ছোট ছোট মেয়ে সীমা ও শিলাকে নিয়ে গ্রামে বসবাস করে। পরিবারের সকলেই তারা ডাল ভাত শুকনো রুটি, আবার কখনো কখনো কারখানায় কাজ না হলে তাদেরকে শুধু জল খেয়েই দিন কাটাতে হতো। তারা খুবই দরিদ্র ছিল, আর এই দরিদ্র হওয়ার কারণেই সীমা আর শিলা যত রকমের অভিযোগ ছিল। এমনই একদিন, মা, তুমি আমাদের প্রতিদিন এই ডাল ভাত কেন দাও? আমাদের এইসব খেতে একদম ভালো লাগে না। আমাদের জন্য ভালো কিছু বানাতে পারো না নাকি? এই রকম প্রতিদিন ডাল ভাত আর শুকনো রুটি খেতে কার ভালো লাগে বলো তো?
শিলা, মা আজ অন্তত খেয়ে নে না, কারণ আমি তো সবই বুঝি, কিন্তু কি আর করব বল, তোদের জন্য তো আর মটন কিনে আনতে পারি না, কারণ মটনের তো অনেক দাম, আর মাছ মাংসেরও অনেক দাম। আর তোর ঠাকুমা বাবা কেউই তো খেতে চায় না, সকলেই মটন খেতে চায়, কিন্তু সেটা তো আনবার জন্য আমার কাছে পয়সাই নেই। হ্যাঁ গো বৌমা, ঠিকই বলেছ, ছেলে মেয়েগুলো খাবারের জন্য কি করছে, কিন্তু আমরা ওদেরকে ভালো মন্দ খাবারই দিতে পারছি না। জানি না তোমার শ্বশুর মশাই আর মদন কবে ভালো কাজ করতে পারবে, আর তবেই আমরা একটু পেট ভরে মন ভরে খাবার খেতে পারবো। এভাবেই তারা তিনজন মিলে কথাবার্তা বলছিল। দুই ছোট ছোট নাতনি সীমা আর শিলা, তারা তো সুস্বাদু ভালো মন্দ খাবারের কথা বলছিল, কিন্তু পয়সা না থাকার কারণে তারা কোনো কিছুই ভালো মন্দ সুস্বাদু খাবারের আয়োজন করতে পারছিল না। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন মদন আর তার বাবা কাজ থেকে বাড়ি ফিরছিল। জানিস মদন, আমার তো বাড়িতে যেতে ইচ্ছাই করছে না। সেই বাড়িতে গেলেই তো ডাল ভাত আর না হলে শুকনো রুটি, ওসব খেতে আর কি মন চাই? এত খাটাখাটনি করার পর ওইসব খাবার খেতে একদমই মন চাই না। বাবা, কি আর করা যাবে, আমাদের তো তেমন রোজগার নেই, আর রোজগার না থাকার কারণে তো আমাদের ওইসব খেতে হচ্ছে। বাবা তুমি চিন্তা করো না, দেখবে আমরা একদিন ঠিক ভালো মন্দ খাবার খাবো। হ্যাঁ রে খোকা, কি যে বলি আমি কিছুই বুঝতে পারছি না। কারখানাতে কাজ করার পর আমাদের একটা সামান্য মাইনে দেয়, আর সেই মাইনেতে আমরা মোটেও শান্তিভাবে থাকতে পারছি না। এভাবেই সেদিন মদন আর তার বাবা কৈলাসবাবু কথাবার্তা বলতে বলতে বাড়িতে পৌঁছে যায়। তারা দুইজন বাড়িতে এসে দেখে যে সকলেই খাবার খেতে বসেছে, আর তারাও হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে পড়ে। কিন্তু তখন কৈলাসবাবু আর মদন মোটেও খাবার গালে তুলছিল না। আর তখন সেই দেখে শম্পা দেবী বলে, কিরে, কি হয়েছেটা কি তোদের? কিরে মদন, কি হয়েছে? তোরা খাবার খাচ্ছিস না কেন? এত খেটে খুটে এসে তোরা খাবার খাবি না? তোরা খাবার না খেলে আমরা কিভাবে খাবো বলতো? কি গো, তোমার কি হয়েছে? আজকে তুমিও খাবার খাচ্ছ না কেন? শম্পা দেবীর এই কথা শুনে তখন মদন আর তার বাবা কৈলাসবাবু কোনো কিছু না বলেই খাবার খেতে শুরু করে। তারা যেমন হোক করে সেদিন ডাল ভাত খেয়ে উঠে পড়ে, কারণ কারোর মুখেই ডাল ভাত আর ভালো লাগছিল না। আর এভাবেই কিছুদিন কাটার পর একদিন মদন আর কৈলাসবাবু কারখানাতে সারাদিন ধরেই কাজ করতে থাকে, যাতে একটু বেশি টাকা মাহিনা পায়। আর সেই মাসে দুইজনেই ভালো টাকা মাহিনা পায়, আর সেই টাকা পেয়ে তারা অনেকই খুশি হয়। খোকা, আজ তো আমি ভেবেই নিয়েছি আজকে আমি আমার পরিবারের জন্য মটন কিনে নিয়েই যাব। বাড়িতে গিয়ে বৌমাকে বলবো মটর পনির রান্না করতে। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। বাবা, আমরা দুজন মিলে আজকে অনেক মটন কিনে নিয়ে যাব, আর আমরা 2 দিন ধরে খাবো। এই বলে মদন আর তার বাবা বাজার থেকে মটন পনির কিনে নিয়ে যায়। আর তাদের হাতে মটন পনির দেখে সীমা আর শিলা খুবই খুশি হয়ে যায়। মদন তার বউকে সেই মটন পনির রান্না করে নিয়ে আসার কথা বলে, আর তারা খাবারের সময় সকলেই মটন পনিরের অপেক্ষা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কাটার পর মালিনী সকলের জন্য মটন পনির রান্না করে নিয়ে আসে, আর তার সাথে রুটি পরোটাও নিয়ে আসে। আর সেই খাবার দেখে সকলেই অনেক খুশি হয়ে যায়। মা, আজকে আমি অনেক খুশি, জানো তো, আজকে অনেক দিন পর এই মটন পনির খেতে পাচ্ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না আজকে আমি মটন পনির খাবো। মা, জানো তো, আমার সব বন্ধু বান্ধবরা মটন পনির, মটন বিরিয়ানি এই সব কিছুই খায়, কিন্তু আমি তো কিছুই খেতে পাই না। আর ওরা যখন ওইসব খায় তখন আমারও খুব ইচ্ছা করে মটন পনির, মটন বিরিয়ানি খাবার। আচ্ছা, আজকে তোর বাবা মটন পনির কিনে এনেছে, আজকে তুই মন ভরে খেয়ে নে, ঠিক আছে? আর কালকে আমি মটন বিরিয়ানি রান্না করব। মায়ের মুখে এই কথা শুনে তখন দুই বোনেই অনেক খুশি হয়ে যায়, এবং তারা দুই বোনে মন ভরে মটন পনির এবং পরোটা খাওয়া শুরু করে। আর এর ফলে তারা সেদিন মন ভরে প্রথমবার মটন পনির খায়, আর সেদিন পরিবারের সকলেই অনেক খুশি হয়। কি গো, শুনছো? তুমি কি দেখেছো আজ তোমার দুই মেয়ে কতটা খুশি হয়েছে মটন পনির খেয়ে? ওরা তো এসব খাবার খেতে পছন্দ করে, কিন্তু টাকা না থাকার কারণে আমি তো আমার দুই মেয়েকে ভালো মন্দ খাবার দিতেই পারি না। তোমার আর বাবার জন্য আমরা সকলেই আজ মটন পনির খেতে পারলাম। হ্যাঁ, এই সুস্বাদু খাবার জন্য তো আমরা রাত দিন সব সময় কাজ করতেছিলাম, যাতে 2 টাকা বেশি আসে। আর আজকে যাই বেশি আসলো, তাই ভাবলাম পরিবারের জন্য একটু ভালো মন্দ খাবার নিয়ে যাই।
মদনের কথাতে সকলেই অনেক খুশি হয় আর সেদিন পরিবারের সকলে প্রথমবার মটন পনির খায়। আর এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে। মদন আর কৈলাসবাবুর টাকাতে মোটামুটি যেমন হোক করে টেনে টুনে সংসার চলে যেত, কিন্তু ঠিক মতো সংসার না চলার কারণে তাদের সংসারে আবারও অভাব অনটন দেখা দেয়। তাই মালিনী ঠিক করে যে সে তার হাতের সুস্বাদু মটন পনির বিক্রি করবে আর তার বাচ্চাদেরকেও এই মটন পনির খাওয়াবে। মদন, তুমি এবার আমাকে একটু মটন বেশি করে কিনে নিয়ে এসে দেবে, কারণ আমি ভেবেই নিয়েছি এবারে আমি মটন পনির বিক্রি করব। আর এই সংসারে যাতে দুটো টাকা চলে আসে আমি তারই ব্যবস্থা করতে চাই। আর যদি মটন পনির বেঁচে যায় তাহলে তো ভালোই হবে। আমার দুই মেয়ে তো মটন পনির খেতে খুব ভালোবাসে। আর তাছাড়া তুমি তো জানো আমার হাতের মটন পনির খেতে পরিবারের সকলে কত পছন্দ করে। মালিনীর এই কথা শুনে তখন পরিবারের সকলেই রাজি হয়ে যায় এবং মালিনী পরদিন থেকেই মটন পনির বিক্রি করার কথা ভাবনা চিন্তা করে। তখন মালিনী তার এক বান্ধবীর থেকে এক ঠেলা গাড়িরও ব্যবস্থা করে নেয়। গরিব পরিবারে সেদিনের পর থেকে মটন পনির খুব বেশি খাওয়া হতো আর এর ফলে পরিবারের সকলেই অনেক খুশি ছিল। সীমা আর শিলা তাদের আর কোনো রকম কিছুই অভিযোগ ছিল না। এভাবেই বেশ কিছুদিন কাটার পর একদিন, আরে বৌদি, তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? এদিকে আসোনি কেন মটন পনির বিক্রি করতে? তোমার হাতের মটন পনির খেতে আমার তো খুব ভালো লাগে। মায়ের হাতের মটন পনির আমার একদম ভালো লাগে না। মা তো তোমার মতো মটন পনির বানাতেই পারেনি। তোমার থেকেই প্রতিদিন মটন পনির খাবো বলে ঠিক করেছি। আর মাও তো আমাকে কিছুই বলছে না, তাই এতদিন ধরে তোমারই অপেক্ষা করছিলাম। যাক, শেষমেশ তাহলে তুমি চলেই আসলে। আচ্ছা, তাহলে আমার জন্য তোমরা অপেক্ষা করছিলে? আমি তো এটাই দেখতে চাইছিলাম যে আমার হাতের মটন পনির খেতে কার কার বেশি ভালো লাগে। তাই জন্য আমি এদিকে নয়, অন্য দিকের গ্রামে অন্য পাড়াতে মটন পনির বিক্রি করছিলাম, তাই আমি এদিকে আসছিলাম না। কিন্তু তোমার এই কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। এবার থেকে আমি প্রতিদিন এদিকেও আসবো। হ্যাঁ বৌদি, তোমাকে কিন্তু আমার জন্য এদিকে আসতেই হবে, কারণ আমি তোমার হাতেরই মটন পনির খেতে চাই। আর তোমার হাতের মটন পনির খাবার জন্য আমি প্রতিদিন এখানে অপেক্ষা করি। আচ্ছা, যাই হোক, আমার তো খুব খিদে পেয়েছে। কই দাও দাও, মটন পনির দাও। এই বলে নন্দিনী মালিনীর কাছ থেকে মটন পনির কিনে নেয় আর তারপর সে অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই আস্তে আস্তে মালিনীর ব্যবসায় আরো উন্নতি দেখা দিতে লাগলো। শ্বশুর মশাই আর স্বামী যা টাকা রোজগার করত তাইতেই তো সংসার চলে যেত, এমনকি কমও পড়ে যেত। এখন মালিনী যা টাকা রোজগার করে তাদের আর কোনো রকম কিছুই অসুবিধা হয় না। আর এরকম ভাবেই আস্তে আস্তে মালিনী সকলের মন জয় করে নিতে লাগলো। আর এখন দুই মেয়েও অনেক ভালো মন্দ সুস্বাদু খাবার খেতে লাগলো। আর এভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।